এই মুহূর্তে সকল দেশ রিফিউজ করে দিয়েছে। কোন দেশই বাংলাদেশ সরকারকে ঋণ দিতে রাজি হয় নাই বা হচ্ছে না। ইভেন বাংলাদেশ সরকার তেল আমদানি করে, এটা 45 দিনের একটা গ্রেস পিরিয়ড দেয়। এটা তারা কুয়েত এবং কাতারকে এবং সৌদি আরবকে বলেছিল যে আমাদের 1 বছরের জন্য গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য, সেটাও কিন্তু তারা রাজি হয় না। তারা কিন্তু 11 লক্ষ কোটি টাকা ক্যাশ টাকা ছাপিয়েছে নিয়মের বাইরে। তারা অক্টোবর 2023, নভেম্বর 2023, ডিসেম্বর 2023 এবং জানুয়ারি 2024 অন অ্যান এভারেজ প্রতি মাসে পরে 3 লক্ষ কোটি টাকা ক্যাশ ছাপিয়েছে। কারণ সরকারের কাছে তো যন্ত্র আছে, মেশিন আছে। তারা এই টাকা ছাপিয়েছে, টাকা ছাপিয়ে প্রত্যেকটা ব্যাংকে বলেছে তোমার যদি ক্যাশ টাকা সমস্যা, তুমি ক্যাশ টাকা নাও, তোমার কাছে যে ডলার রিজার্ভ আছে তুমি আমাকে 90 দিনের জন্য ধার দাও। যারা গ্রাহক তারা তারা ওই ব্রাঞ্চে যাচ্ছে, ম্যানেজারের পিছে পিছে ঘুরছে, তারা কিন্তু টাকা দিতে পারছে না, কারণ এই টাকাগুলো তারা কিন্তু রিটার্ন দিয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের ডলার কিন্তু তাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছে। তো ওই ফর্মুলায় কিন্তু কাজ হচ্ছে না, ডলার 110 থেকে 117 টাকা পড়ছে। আমার ধারণা এই ফর্মুলাও সরকারের ওই ব্যর্থ। আমরা যে রিজার্ভ রিজার্ভ বলি না, আমরা যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বা অনেকে রিজার্ভের বিষয়টা অনেকে বোঝেও না। রিজার্ভ যেটা হলো যে আমাদের যে রিজার্ভ গুলো আসে, সেই রিজার্ভ গুলো আমাদের ইনকাম হয়, মানে ডলার যেটা সেটা হচ্ছে ইনকাম হচ্ছে, আর যেটা খরচ হয়ে যাচ্ছে। আমি আপনার আগের আলোচনায় আমি বললাম যে আমাদের সাধারণত প্রতি মাসে 4.5 থেকে 5 বিলিয়ন ডলার আমরা আয় করি। এখন আয়ের খাতগুলো কি কি? আয়ের খাত হলো মূলত 4টি। একটা হচ্ছে আমরা যে মালগুলো এক্সপোর্ট করি, যে মালগুলো এক্সপোর্ট করি, এই পেমেন্ট আমরা ডলারে পাই। আরেকটা হচ্ছে যে আমরা যারা বিদেশে থাকি বা শ্রমিক বা আমরা যারা আছি বিদেশে, আমরা যে বিদেশের থেকে যে টাকাগুলো পাঠাই, এটা আমরা যদি ব্যাংকিং চ্যানেলে, বৈধ চ্যানেলে যদি পাঠাই, তাহলে এটা ডলারের মাধ্যমে যায়, তাহলে এটা গভর্নমেন্টের আয় হিসেবে ধরা হয়। এটা হচ্ছে রেমিটেন্স। আর 3 নম্বর হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এটি এই যে আমেরিকা সহ বিভিন্ন দেশ বা বিভিন্ন কোম্পানি যে সমস্ত ইনভেস্ট গুলো করেছে, বিদেশি কোম্পানি, এটা যখন ইনভেস্টমেন্টটা করে তখন এটা ডলারে ইনভেস্ট করে, তখন এটা গভর্নমেন্টের ওই রিজার্ভে এটা বাড়ে। আরেকটা হচ্ছে বিদেশি ঋণ। এই যে ইন্ডিয়া বলেন, চায়না বলেন, জাপান বলেন, এডিবি বলেন, আইএমএফ বলেন, এই যে লোনগুলো দেয়, এই লোনগুলো তখন আমাদের ডলারের সাথে যোগ হয় এবং এটা রিজার্ভ বাড়ে। এইভাবে আমাদের যে আয়টা হয়, সেই আয়টা সাধারণত অন অ্যান এভারেজ, আমি যে 2021 সাল থেকে হিসাবটা দিলাম, তাতে আমাদের 4.5 থেকে 5 বিলিয়ন ডলার আমাদের আয় হয়। আমাদের খরচটা কি? আমাদের খরচটা হচ্ছে আমরা যে ইম্পোর্ট করি, এই যে আমরা যে খরচ, যে 6 বিলিয়ন ডলারের কথা বললাম, এটার প্রায় প্রায় বড় একটা অংশ, প্রায় 5 বিলিয়নের মতো আমরা ইম্পোর্টই করি। আরেকটা হচ্ছে যে এই যে আমরা যে লোনগুলো নিলাম, এফডিআই, মানে আমরা যে লোনগুলো নিলাম, ওই বিদেশি লোন এবং আমাদের যে আভ্যন্তরীণ লোন, এটি এই মুহূর্তে 150 বিলিয়ন ডলার। তো এখন এই লোনের আসল এবং ইন্টারেস্ট কিন্তু পরিশোধ করা লাগে ডলারে। আর 3 নম্বর হলো আমাদের যে বাংলাদেশে যে বিদেশি কর্মী বা কর্মকর্তারা যে চাকরি করে, ইভেন আমাদের বাংলাদেশের যে সমস্ত অ্যাম্বাসেডার বা যারা বাইরে কাজ করে, তাদের পেমেন্টটাও কিন্তু ডলারে দেওয়া লাগে। আর 4 নম্বর হলো যে আমাদের যে পর্যটক, এই যে আপনাদের যে 30 এমডি যে যাচ্ছে $55,000, এবং যারা স্টুডেন্টরা পড়ালেখা করতে যায়, এটাও কিন্তু ডলারে পেমেন্ট করতে হয়। তার মানে আমার খাত হচ্ছে 4টা, খরচের খাত হচ্ছে 4টা। একটা হচ্ছে ইম্পোর্ট, একটা হচ্ছে ঋণের আসল এবং কিস্তি, 3 নম্বর হলো বিদেশি কর্মচারীদের বেতন, এবং 4 নম্বর হলো কর্মচারী আপনার পর্যটক এবং স্টুডেন্টদের যে খরচ। কিন্তু এই খরচ কিন্তু আপনাকে করতে হবে, আপনাকে যদি বাজার মূল্য যদি ঠিক রাখতে হয়, জনগণের আন্দোলন যদি ঠিক রাখতে হয়, তাহলে সরকারকে এই খরচ করতে হবে, যেটার পরিমাণ হচ্ছে অন অ্যান এভারেজ 6 বিলিয়ন ডলার। আর আমাদের যেটা আয় হচ্ছে, আয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমার এই টার্মে আলোচনার বিষয় হচ্ছে আয়। এই যে আমি যে আয় যেটা বললাম, যে একটা হচ্ছে রেমিটেন্স, সেকেন্ড হচ্ছে এক্সপোর্ট, 3 হচ্ছে এফডিআই, 4 হচ্ছে বিদেশি ঋণ। এবং এই 4টা খাতে কিন্তু অস্বাভাবিক হারে কিন্তু কমে গেছে গত 3 বছরে। এই যে রেমিটেন্সের কথা যেটা বলা হচ্ছে, যে আমাদের 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে তো 95% ভোট দিতে পারে না। তার মানে আমরা যারা প্রবাসে আছি, সেখানেও কিন্তু আমরা 95% জনগণ এই সরকারের প্রতি বা আওয়ামী লীগের প্রতি অসন্তুষ্ট। তার মানে আমাদেরও কিন্তু 95% জনগণ যাতে সরকার এফেক্টেড হয়, এই কারণে তারা বৈধ চ্যানেলে টাকা না পাঠিয়ে তারা কোনো না কোনো ভাবে তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাচ্ছে ফন্ডির মাধ্যমে। এই কারণে রেমিটেন্সটা কিন্তু অনেক কমে গিয়েছে। আর আরেকটা হচ্ছে এক্সপোর্ট। যদি আপনি গত 6 মাস, 1 বছর, 2 বছরে যদি এক্সপোর্ট যদি দেখেন, তাহলে কিন্তু এক্সপোর্টও কিন্তু ড্রাস্টিক্যালি কমে গিয়েছে।
আর এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেখানে জাপান, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, চায়না, রাশিয়া, তারা ইনভেস্ট যে পরিমাণ করতে চেয়েছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ইনভেস্ট করেছে মাত্র 25%, মানে $11 বিলিয়ন মতো ইনভেস্ট করেছে। বাকি 44 বিলিয়ন বা 40 বিলিয়ন ডলারের মতো তারা ইনভেস্ট করে নাই, কারণ এই আমাদের যে শাসন ব্যবস্থা, আমাদের যে ডেমোক্রেসি, এটার প্রতি অনাস্থা এনে তারা বাকি 75% ইনভেস্ট করে নাই। তার মানে এফডিআই আর গত 3 বছর ধরে আসছে না। আর আছে বিদেশি ঋণ, এই মুহূর্তে সকল দেশ রিফিউজ করে দিয়েছে। কোন দেশই বাংলাদেশ সরকারকে ঋণ দিতে রাজি হয় নাই বা হচ্ছে না। ইভেন বাংলাদেশ সরকার তেল আমদানি করে, এটা 45 দিনের একটা গ্রেস পিরিয়ড দেয়। এইটা তারা কুয়েত এবং কাতারকে এবং সৌদি আরবকে বলেছিল যে আমাদের 1 বছরের জন্য গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য, সেটাও কিন্তু তারা রাজি হয় না। তাহলে সরকার এখন কিন্তু হন্যে হয়ে গিয়েছে যে তাহলে আমি ডলারটা বাড়াবো কিভাবে, কারণ আমার যদি রিজার্ভ যদি না বাড়ে তাহলে আমার। জিল্লুর ভাই, আপনি যে রেমিটেন্সের যেটা কথা বললেন, যে লোকজন, আমিও বিদেশে থাকি, হুন্ডি টুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সরকার কিন্তু 2.5% একটা প্রণোদনা দেয়, সেটা দিয়েও কিন্তু আপনার রেমিটেন্স ওটা বন্ধ করতে পারছে না, হুন্ডির মাধ্যমে পাঠানো যেটা আর কি। আচ্ছা মারুফ ভাই, আপনি যে কথাটা বললেন, ওইটা আমি আলোচনা আসছি। এখন এই যে আমি যে কথাগুলো বললাম, সরকার যেহেতু আয়টা বাড়াতে পারছে না, যে 4টা পদ্ধতি আমি বললাম যে কিন্তু সংকুচিত হয়ে গেছে, এখন সরকার হন্যে গিয়েছে। সরকার আপনার দেখেন ঈদের আগে একটা গেজেট নোটিফিকেশন করেছিল, এবং তারা কিন্তু 11 লক্ষ কোটি টাকা ক্যাশ টাকা ছাপিয়েছে নিয়মের বাইরে। তারা অক্টোবর 2023, নভেম্বর 2023, ডিসেম্বর 2023 এবং জানুয়ারি 2024 অন অ্যান এভারেজ প্রতি মাসে পরে 3 লক্ষ কোটি টাকা ক্যাশ ছাপিয়েছে। কারণ সরকারের কাছে তো যন্ত্র আছে, মেশিন আছে, তারা এই টাকা ছাপিয়েছে। টাকা ছাপিয়ে প্রত্যেকটা ব্যাংকে বলেছে যে তোমার যদি ক্যাশ টাকা সমস্যা, তুমি ক্যাশ টাকা নাও, তোমার কাছে যে ডলার রিজার্ভ আছে তুমি আমাকে 90 দিনের জন্য ধার দাও। এইভাবে তারা 3700 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে। 3700 কোটি টাকা না, 3700 কোটি ডলার, এটা তারা সংগ্রহ করতে পেরেছে। না, 3700 কোটি না, আমি ভুল বললাম, 3700 কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে। বাট এটা কিন্তু খুবই নগণ্য। এরপরে দেখেন, ওটা তো যেহেতু কাজ হয় নাই, সরকার কিন্তু এখন হঠাৎ করে ডলারের রেট 110 টাকা থেকে 117 টাকা করে দিয়েছে। এটার উদ্দেশ্যটা কি? যে মার্কেটে, খোলা মার্কেটে যত ডলার আছে, তখন মানুষ হুমড়ি খেয়ে পড়বে যে আমি তাহলে এটা ডলারটা বিক্রি করে দিই, 7 টাকা আমি লাভ পাচ্ছি। কিন্তু এটা কিন্তু সরকারের কিন্তু হিতে বিপরীত হচ্ছে। কারণ আমি অনেকের সাথে আলাপ করি, তারা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, 117 যেহেতু উঠছে, আর পাকিস্তানে যেহেতু $1 সমান $1 সমান 400 রুপি, তাহলে তো এটা আরো বাড়বে। তাহলে সরকার যে উদ্দেশ্যে ডলারটা মার্কেট থেকে নিতে চেয়েছিল, সেই ডলার কিন্তু তারা কিন্তু আরো আটকে ফেলেছে। তারা আশায় আছে এই ডলারের দাম কিন্তু আরো বাড়বে। তার মানে সরকারের এই পলিসিটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে। আর আগে যেটা বললাম 3700 কোটি ডলার তারা সংগ্রহ করেছে, এটা শুধুমাত্র 90 দিনের জন্য, 90 দিনের জন্য, এবং 90 দিন পরে তাকে ব্যাংকের ডলার ব্যাংকে আবার রিটার্ন দিয়ে দিতে হবে। এবং এই ডলারগুলো তারা রিটার্ন দিয়েছে। এই কারণে এখন আপনি দেখেন, যারা গ্রাহক, তারা তারা ওই ব্রাঞ্চে যাচ্ছে, ম্যানেজারের পিছে পিছে ঘুরছে, তারা কিন্তু টাকা দিতে পারছে না, কারণ এই টাকাগুলো তারা কিন্তু রিটার্ন দিয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের ডলার কিন্তু তাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছে। তো ওই ফর্মুলায় কিন্তু কাজ হচ্ছে না, ডলার 110 থেকে 117 টাকা পড়ছে। আমার ধারণা এই ফর্মুলাও সরকারের ব্যর্থ হবে। এরপরে দেখেন ইন্টারেস্ট রেট, যেখানে আগে ছিল 5 থেকে 6%, সেই ইন্টারেস্ট রেট এখন 14% পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে 14% পর্যন্ত নেওয়া যাবে। তার মানে এখানে সরকারের উদ্দেশ্য হলো দুইটা। যদি আপনি 14% ইন্টারেস্ট দেন, তাহলে আপনি মানুষকে ব্লাফ দিয়ে বলা যে তুমি তাহলে জমা রাখো, এফডিআর করো, টাকা ব্যাংকে রাখো, তোমাকে 14% ইন্টারেস্ট দিব। আর আরেকটি হলো ব্যবসায়ীদেরকে একটু নিয়ন্ত্রণে রাখা, যে তুমি যদি লোন নাও, তোমার কিন্তু 14% ইন্টারেস্ট দেওয়া লাগবে, কারণ এটি তো হাই ইন্টারেস্ট। কিন্তু আলটিমেটলি কিন্তু মানুষ কিন্তু এই ভয়ে তাদের কাছে যে টাকা ছিল সেই টাকা কিন্তু তারা ব্যাংকে রাখছে না, বরং তারা ব্যাংকে যে টাকা উঠানোর হিড়িক পড়ছে।